স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। আজ থেকে সারা দেশে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। সব বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা 12,70,583 জন। মোট কেন্দ্রের সংখ্যা 2,697টি। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশ্নপত্রের নিরাপত্তা থেকে শুরু করে পরীক্ষার্থীদের জন্য একাধিক কঠোর নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ড। নির্ধারিত সূচি অনুযায়ী সকাল 10টায় শুরু হওয়া পরীক্ষা চলবে বেলা 1টা পর্যন্ত। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ, কথা বলবো তার সাথে। স্বস্তিকা, পরীক্ষা তো এরই মধ্যে শুরু হয়ে গেছে, প্রথম দিন কি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আর শিক্ষার্থী বা অভিভাবকরা কেন্দ্রে পৌঁছানো নিয়ে কি বলছেন? ঠিক 10টায় পরীক্ষা শুরু হয়েছে এবং এবছর কিন্তু 12,70,583 জন পরীক্ষার্থী এই প্রথম দিনের যে বাংলা পরীক্ষা সেই বাংলা পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং কোনো ভোগান্তি ছাড়াই যারা পরীক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু সঠিক সময়েই কেন্দ্রে এসে পৌঁছেছেন এবং সরকারের যে নির্দেশনা দেওয়া ছিল সেই নির্দেশনা অনুযায়ী আমরা দেখেছি যে ঠিক 40 মিনিট আগে তারা এই পরীক্ষার কেন্দ্রে এসে পৌঁছান এবং ঠিক 30 মিনিট আগে পরীক্ষার যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে প্রবেশের নির্দেশনা ছিল, সেই অনুযায়ী তারা প্রবেশ করেন। এবং এখানে যারা অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে বৈরী আবহাওয়া বা আকাশ কিছুটা মেঘলা থাকলেও তারা যখন এসেছেন তখন তাদের গণপরিবহনে বা যান্ত্রিক যে যানজটের যে সমস্যা সেই ধরনের কোনো সমস্যায় তাদের পড়তে হয়নি, এটা তারা জানিয়েছেন। তবে মাধ্যমিক যে সার্টিফিকেট পরীক্ষা সেই সার্টিফিকেট পরীক্ষায় যারা পরীক্ষার্থীরা অংশ নিবে তাদের যারা অভিভাবকরা রয়েছে তাদের কপালে একটি চিন্তার ভাঁজ যে থাকে সেই চিন্তার ভাঁজটি থেকেই যাচ্ছে। এখানে যারা রয়েছেন তারা কিন্তু বারবার করে বলছেন যে পরীক্ষা কেমন হবে, প্রস্তুতি, অভিভাবকদের দাবি যে তাদের সন্তানদের প্রস্তুতি ভালো থাকলেও ঠিক বেলা 1টায় যখন পরীক্ষা শেষ হবে সেই শেষ ঘন্টা না পড়া পর্যন্ত কিন্তু তাদের যে চিন্তার ভাঁজ সেই চিন্তার ভাঁজটি কিন্তু থেকে যাচ্ছে। এবং এই বছরে পরীক্ষা কেন্দ্রের যেসব নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু এখানে যারা পুলিশের কর্মকর্তা বা যারা নিরাপত্তায় দায়িত্বে থাকবে তাদের কিন্তু বডি অন ক্যামেরা যেমন রয়েছে তেমনি কিন্তু এবার মন্ত্রণালয়ের মাধ্যমে সারা বাংলাদেশের সকল পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার নকল আর যে প্রভাব রয়েছে সেই জায়গা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা হয় এবং সুষ্ঠুভাবে যাতে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারে সেই জন্য কিন্তু যেসব মনিটরিং সেন্টার রয়েছে সেখান থেকে কিন্তু মনিটরিং করা হচ্ছে। সব কিছু মিলিয়ে বেলা 1টায় পরীক্ষা শেষ হলে পরের সংবাদে জানাতে পারবো যে এবছরের পরীক্ষার্থীদের প্রথম পত্র পরীক্ষা কেমন হলো, প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষা কেমন হলো। স্বস্তিকা, আপনাকে ধন্যবাদ। এবারে ফিফা বিশ্বকাপ 2026। বিশ্বকাপ ফুটবলের গ্রুপ থেকে বিদায় নিয়েছে জর্ডান ও সাউথ কোরিয়া। নিজ নিজ দেশে ফিরে একদল উষ্ণ অভ্যর্থনা পেলেও অন্য দল ফিরেছে লজ্জা আর অপমানের বোঝা মাথায় নিয়ে। দুই দেশের ফুটবলারদের ঘরের মাটিতে ফেরার দৃশ্যটা ছিল সম্পূর্ণ বিপরীত। বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথম ইতিহাস গড়ে পা রাখে ওয়েস্ট এশিয়ার দেশ জর্ডান। গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে ঠিকই, কিন্তু মাঠের লড়াইয়ে তারা জয় করে নিয়েছে কোটি ভক্তের মন। মঙ্গলবার আম্মানের কুইন আলিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে দেশটি খেলোয়াড়দের বহন করা বিমান অবতরণ করে। এতে চারপাশে তৈরি হয় এক ভিন্ন উৎসবের আমেজ। দেশটির রাজপুত্র প্রিন্স ফয়সাল বিন আল হুসেন উপস্থিত থেকে ফুটবলারদের লাল গালিচা সংবর্ধনা জানান। ভক্তদের এমন ভালোবাসায় আপ্লুত খেলোয়াড়রা। সমর্থকদের ভালোবাসাকে অন্তর থেকে সম্মান জানাই আমরা। ইচ্ছে ছিল বিশ্বকাপের মঞ্চে তাদের মুখে আরো বড় হাসি ফোটানোর। আর্জেন্টিনা, অস্ট্রিয়া এবং আলজেরিয়ার মতো কঠিন গ্রুপে পড়েও বুক চিতিয়ে লড়েছে জর্ডান।
আলজেরিয়া কিংবা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিপক্ষে মাত্র 1 গোলে ব্যবধানে পিছিয়ে থাকা সবখানেই ছিল তাদের লড়াকু মানসিকতা। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি মারওয়ান জুমা মনে করেন, এই আত্মবিশ্বাসী আগামীতে তাদের পথ দেখাবে। আমাদের লক্ষ্য বড় ছিল। এই 3 ম্যাচে আমরা দেখিয়েছি আমরাও বিশ্বমঞ্চে লড়াই করতে জানি। জর্ডানে উৎসবে বিপরীতে সাউথ কোরিয়া ইনচন বিমানবন্দরের চিত্রটা ছিল পুরো উল্টো। কোরিয়ান ফুটবল মৃত কিংবা হুং মিয়ং বো বিদায় হও এমন সব প্ল্যাকার্ড হাতে দুধ্বনিতে কেঁপে ওঠে বিমানবন্দর এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে তৈরি করতে হয় বিশেষ নিরাপত্তা বলয়। চেকিয়াকে 2-1 গোল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করলেও মেক্সিকো এবং সাউথ আফ্রিকার কাছে হেরে বিদায় নেয় এশিয়া দেশটি। এমন ভরাডুবি মেনে নিতে পারছেন না দেশটির সরকারও। ব্যর্থতার কারণ অনুসন্ধানে ক্রীড়া মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে দেশটির প্রেসিডেন্ট। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। দীর্ঘ প্রায় 2 বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশের নাগরিকদের জন্য চালু হয়েছে ভারতের পর্যটন ভিসার কার্যক্রম। এ নিয়ে উচ্ছ্বাস যেমন রয়েছে, তেমনি ভোগান্তিও কম নয়। ভিসা ফির চেয়ে কয়েকগুণ বেশি অর্থ হাতিয়ে নিচ্ছে দালাল চক্র। আবার অতিরিক্ত ভিড়ের কারণে প্রায়ই ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি ঢুকতে গিয়ে পকেটে ছিল মোবাইলটা নিয়ে গেছে। এবারে আমি একা না, আরও 5-6 জনের ওদের কাছে আমি কমপ্লেন করছি। ওরা বলে আমি কি করবো, বললাম আপনি সিসি ক্যামেরা টানেন, তাও টানতে চায় না। এত জ্যাম, একটা লিফট চালু, লিফট যদি বেশি চালু থাকতো তাহলে হয়তো এই ভোগান্তিটা হতো না। এই দেখেন না কত বড় লম্বা লাইন, আমার যাওয়ার সময় মোবাইলটাও নিয়ে গেছে। এই দীর্ঘ সারি চিকিৎসা কিংবা ভ্রমণের জন্য ভারতে যেতে ইচ্ছুক সাধারণ মানুষের। বুধবার রাজধানীর যমুনা ফিউচার পার্ক বন্ধ থাকায় বিভিন্ন এজেন্সিতে প্রবেশের জন্য একটি প্রবেশদ্বার থাকায় হুড়োহুড়ি বেঁধে যায়। এরই মধ্যে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম, তাই ফাইলটা প্রসেস করার জন্য লেভেল 3-তে সকালে আসছিলাম, কিন্তু এত বড় লাইন যে মানে দম ছাড়ার মতো উপক্রম হয় নাই। আমরা এর আগেই মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করছিলাম এবং আলহামদুলিল্লাহ ইন্ডিয়ান মেডিকেল ভিসা আমরা পেয়েছি। গেল 28 জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালুর পরপরই নানা কারণে ভারতে যাওয়ার ভিড় বেড়ে যায়। তবে স্লট পেতে এখনও বিভিন্ন এজেন্সি জনপ্রতি প্রায় 5 থেকে 10 হাজার টাকা পর্যন্ত নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। হ্যাঁ, এজেন্সি তো নিচ্ছে টাকা। আপনি ভিসা ফি 1500 টাকা, ওরা 8 থেকে 10 হাজার টাকা করে নিচ্ছে। স্লট পেতে তো অবশ্যই, কারণ এখানে দালাল চক্র থাকে, হ্যাকার থাকে, সব কিছু মিলিয়ে একটু ভোগান্তি হলেও সাধারণ জনগণ কিন্তু এখন সুযোগটা পাচ্ছে। গতকালকে আবেদন করেছি, তো স্লটের জন্য 6,500 টাকা নিয়েছে, ওরা 7,000 বলছিল, তো 6,500 টাকা দিয়েছি। অথচ এই খরচ মাত্র 1,500 টাকা। পর্যটন ভিসা চালুর পর 2-1 জন নিজেরাই স্লট পেয়েছেন বলেও জানান। এছাড়া যারা আগে মেডিকেল ভিসার জন্য আবেদন করেছিলেন তারাও ভিসা পেয়েছেন। এখন তো সবাই ট্রাই করতেছে, সেক্ষেত্রে এখন তো একটু এরকম হবেই। দ্যাট মিনস কিছুদিন পর আশা করা যাচ্ছে যে সেটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। সাধারণ মানুষ বলেন, বিভিন্ন কারণেই পার্শ্ববর্তী দেশে যেতে হয়, তাই ভিসা সংক্রান্ত জটিলতা না থাকাই ভালো। ট্যুরিস্ট ভিসা অবশ্যই ভালো হয়েছে। আমি মেডিকেল ভিসা করেছি, আমার ধরেন নেক্সট টাইম আমি সুস্থ, এখন আমি ট্যুরিস্ট ভিসা করে যেতে পারবো চিকিৎসা, জাস্ট মেডিসিন নেওয়ার জন্য তো আমি ট্যুরিস্ট ভিসা করতে পারি। মানে এটা আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে, বিভিন্ন জায়গায় যাওয়া যাবে। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভিসা আবেদন কেন্দ্রে পর্যটন ভিসার আবেদন নেওয়া শুরু হয়েছে। 2024 সালের 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর নিরাপত্তার কারণ দেখিয়ে পর্যটন ভিসা স্থগিত করেছিল ভারত। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ধর্মীয় রীতি অনুযায়ী মানুষের অন্তিম ঠিকানা কবর, কিন্তু মর্মান্তিক হলেও সত্য, ঢাকায় এই কবর দিয়ে নিয়েও রয়েছে শ্রেণী বৈষম্য। প্রিয়জনের শেষ ঠিকানা সংরক্ষণ করতে গেলে গুনতে হবে 10 লাখ থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত, যা নিম্ন ও মধ্যবিত্তের জন্য আকাশ কুসুম স্বপ্ন। শেষ ঠিকানার এই জায়গাটির নাম হচ্ছে কবর। 8 ফিট বাই 4 ফিট দৈর্ঘ্যপ্রস্থের এই জায়গাটির দাম কতই বা হতে পারে? 1 লাখ, 2 লাখ বা তার কিছুটা বেশি। তবে সিটি কর্পোরেশনগুলো তথ্য বলছে এই জায়গাটুকু সংরক্ষণ করতে হলে গুনতে হবে কোটি টাকা, তাও আবার 25 বছরের জন্য। তাহলে প্রশ্ন হচ্ছে, যার আর্থিক সক্ষমতা নেই সে কি ধরে রাখতে পারবে তার জীবনের এই শেষ মাটিটুকু? কুল্লু নাফসিন
বিপুল জনসংখ্যার এই নগরীতে প্রতিনিয়ত মৃত্যু ঘটছে। তাদের শেষ ঠিকানা ঢাকার 2 সিটি কর্পোরেশনের অধীনে নির্ধারিত 9টি কবরস্থান। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 6টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় 3টি কবরস্থান রয়েছে। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী ঢাকা উত্তর সিটির আওতাধীন বনানী কবরস্থানে যদি কেউ 15 বছর মেয়াদের জন্য কবর সংরক্ষণ করতে চান তাহলে গুনতে হবে 1 কোটি টাকা, আর 25 বছরের জন্য এই অঙ্ক দাঁড়াবে 1.5 কোটি টাকায়। এছাড়া উত্তরা 4 নম্বর সেক্টরের কবরস্থানে 15 বছরের জন্য দিতে হবে 75 লাখ এবং 25 বছরের জন্য 1 কোটি টাকা। উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন আজিমপুর কবরস্থানেও রয়েছে বিভিন্ন মেয়াদে কবর সংরক্ষণের সুবিধা। এখানে 10 বছরের জন্য লাগবে 5 লাখ, আর 25 বছর মেয়াদে এই মূল্য দাঁড়াবে 20 লাখ টাকায়। 20 বছরের ভিতর হয়তো কবর ভাঙবে না, ওইটার একটা ওরা ফি নিয়ে রাখে। এখন প্রশ্ন দাঁড়ায়, তবে কি নিম্ন ও মধ্যবিত্তরা এই বিপুল ব্যয় বহন করতে পারবেন? এ বিষয়ে কথা হয় তরিকুল ইসলামের সঙ্গে। 4 মাস আগে মারা যাওয়া একমাত্র ছেলের কবর জিয়ারত করতে জোহরের নামাজের পর আজিমপুর কবরস্থানে এসেছেন এই পিতা। সমাজ অধিদপ্তর থেকে মনে ছিল যে আপনি কি কোনো টাকা পয়সা দিতে পারবেন কিনা, 10 বছর 20 বছরের জন্য 20 বছরে 20 লাখ, 10 বছরের জন্য 10 লাখ। তো বললাম যে ভাই আমাদের তো এরকম দেওয়ার মতো শক্তি অ্যাবিলিটি নেই, এই জন্য তো আমরা আপনাদের কাছে অ্যাপ্লিকেশন করছি, তো আমি তো পারলাম না। তো বললাম আমার কবরটা নিশ্চয়ই ভাঙবে ওই হারে, ওই যে টাকা দিলে তার ভাঙতো না। তার মতো এমন মানুষের সংখ্যা কম নয় যারা আর্থিক অবস্থার কারণে প্রিয়জনের কবর সংরক্ষণ করতে পারছেন না। ঢাকার প্রায় প্রতিটি কবরস্থান ঘিরে যে চিত্র প্রায় একই রকম। মা মরছে ওখানে, আমার ভিতর জলে, আমরা গরিব মানুষ, আনি নেই খাই, আমরা কেমনে রাখুন টাকা পয়সা দিয়ে। এখন তো জনগণ বাড়তেছে, তাই না? যদি কবরস্থানটা যদি বড় না থাকে আর বেচা যদি হয়ে যায় তাহলে তো প্রবলেম হয়, কবর দিতে প্রবলেম হয়। যাদের আর্থিক অবস্থা ভালো সেই পরিবারের কেউ মারা গেলেও প্রিয়জনের কবর সংরক্ষণ করতে চান অনেকে, কিন্তু ঢাকার কবরস্থানগুলোয় স্থান সংকুলান না হওয়ায় কবর সংরক্ষণে নিরুৎসাহিত করা ছাড়া কোনো উপায় নেই বলে জানান এই মোহরার। 10 বছর মেয়াদে 5 লাখ টাকা, 15 বছর মেয়াদে 10 লাখ টাকা, 20 বছর মেয়াদে 15 লাখ টাকা, 25 বছর মেয়াদে 20 লাখ টাকা। যেমন উত্তর সিটি কর্পোরেশনে বর্তমানে 25 লাখ মেয়াদে যেটা আছে সেটা 1 কোটি 45 লাখ টাকা চলতেছে। শোক আর আবেগের মুহূর্ত ও প্রিয়জনের শেষ ঠিকানাকে সংরক্ষণ করতে গিয়ে সাধ্যে কুলাচ্ছে না বেশিরভাগ নগরবাসীর। জনসংখ্যার বিবেচনায় ঢাকায় কবরস্থানের সংকট রয়েছে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। সশস্ত্র বাহিনীর অন্তত 150 জন কর্মকর্তা ভূতাপেক্ষ পদোন্নতি ও বকেয়ার সুবিধা পেয়েছেন। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয় বাংলাদেশ সেনাবাহিনীর 115 জন, নৌবাহিনীর 21 এবং বিমান বাহিনীর 14 জন অফিসার এই সুবিধা পাবেন। অনেকের ক্ষেত্রে লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল ও কর্নেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। 2009 থেকে 2024 সালের 4 অগস্ট পর্যন্ত সময়ে চাকরিতে বঞ্চনা ও অবিচারের শিকার হওয়া এই অফিসারদের আবেদন পর্যালোচনা করে তাদের স্বাভাবিক অবসর, ভূতাপেক্ষ পদোন্নতি এবং বিধি অনুযায়ী বকেয়া বেতন ভাতা ও আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুড়িগ্রামের ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি কিছুটা কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এরই মধ্যে শুরু হয়েছে নদীর পার ভাঙন। অন্তত 36টি পয়েন্টে এই ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি। এতে বিলীন হচ্ছে বসতবাড়ি, গাছ ও কাঁচা পাকা সড়ক। নওগাঁয় আত্রাই ও ছোট যমুনা নদীসহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আত্রাই নদীর জোতবাজার পয়েন্টে পানি বিপদসীমার 51 সেন্টিমিটার ও রেলওয়ে স্টেশন পয়েন্টে 45 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ছোট যমুনা নদীর নান্দাইবাড়ি বেড়িবাঁধের কয়েকশো মিটার এলাকা চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এবারে বাজেট প্রসঙ্গ। নতুন অর্থ বছরের বাজেটে টেলিযোগাযোগ ও প্রযুক্তি খাতে কিছু কর সুবিধা দেওয়া হলেও এর বড় অংশের সুবিধাভোগী হবে মোবাইল অপারেটর ও কিছু প্রতিষ্ঠান। সাধারণ গ্রাহকের সুফল পাবেন না বলে মনে করছেন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের মতে স্মার্টফোন ও মোবাইল ডেটার ওপর উচ্চ কর ডিজিটাল অন্তর্ভুক্তির পথে
বাধা হয়ে থাকবে। বুধবার রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে টেলিকম ও প্রযুক্তি খাতে বাজেটের প্রভাব শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে টেলিকম অ্যান্ড আইসিটি পলিসি অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম TIPAP। টাকা নিত না, আপনারা জানেন বেশিরভাগ ক্ষেত্রে টাকা নিত না, তারা একটা সাবসিডি দিত। সাবসিডিটা তারা হয়তো তার মার্কেটিং কস্ট থেকে দিত। তারা তাদের সাবসিডিটা কমবে, মার্কেটিং কস্ট কমবে, তো তাদের হয়তো প্রফিট বাড়বে, কিন্তু এর বেনিফিট কিন্তু মানে সাধারণ ব্যবহারকারীরা পাবে। সাধারণ ব্যবহারকারীরা পেত তখনই যদি আমার তাদের যে ভ্যাট, বিএটি বা যে সাপ্লিমেন্টারি বলা হলো সেটা যদি কমে, সেই জায়গায় কিন্তু কোন সরকার হাত দেয়নি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। এ উপলক্ষে তেহরানে বিপুল জনসমাগম ও আন্তর্জাতিক নেতৃবৃন্দের অংশগ্রহণের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানের জন্য রাজধানীতে কড়া নিরাপত্তা, যান চলাচল ও নিয়ন্ত্রণ ও সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ইরানি কর্তৃপক্ষের তথ্যমতে আগামী শনিবার খামেনির জানাজা রাষ্ট্রীয়ভাবে আয়োজন করা হয়েছে। তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত বিশাল গ্র্যান্ড মুসাল্লা কমপ্লেক্সে মরদেহ রাখা হবে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। এছাড়া শুক্রবার বিদেশি রাষ্ট্রপ্রধানদের জন্য আলাদা একটি অনুষ্ঠান হবে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ 30টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। জানাজায় অংশ নিতে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এরই মধ্যে তেহরানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ দেওয়ার সম্ভাবনা কম। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।